তো নমস্কার বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি ইটিং শো করি। জানি না আজকের ভিডিওটা কত লং হবে, সেটা হয়তো জানি না, মানে ঠিক কি বলবো বুঝতেও পারছি না আসলে। যার জন্য আজ এই জার্নিটা শুরু, মানে বলতো যে করে যা কন্টিনিউ। আগে নাচ করতাম, দেন একদিন ব্লগ ছাড়ছি, তো তারপরে মাথায় আসলো যে না, ইটিং শো করি। তোমরা তো আমার সদস্য, মানে ফ্যামিলির মতো। ভাবছিলাম এইসব নিয়ে কোনো দিন ব্লগ বানাবো না, মানে আমার তো এটা ব্লগিং চ্যানেল না, ইটিং চ্যানেল। তো আমি হেসেই সবটা খাই, এটা করি, যাই হোক। তো আমি আমার একজন খুবই কাছের মানুষ, যাকে আমি আমার দ্বিতীয় মা ভাবি, ছোট থেকে আমার মানুষ করেছে, যে 1 মাস বয়স থেকে, মানে সে আমার পরিবারেরই সদস্য, মানে মানে যাকে বলে ফ্যামিলি মেম্বার, বংশেরই আমাদের। তো তাকে আমি বড় মা হয় সে আমার, মানে দুঃসম্পর্কের, বাট একই ফ্যামিলির আমরা। কিন্তু পাশে থাকতো আগে, মানে আমার যেখানে বাড়ি তার পাশেই থাকতো। কিন্তু জেঠু মারা যাওয়ার পরে, মানে বড় মা খুব অল্প বয়সেই বিধবা হয়েছিল, মানে জেঠু কিডনি ড্যামেজে মারা গিয়েছিল। তখন আমি খুবই ছোট, প্রায় আমার হয়তো 2 বছর বয়স এরকম। কিন্তু আমাকে মিমি সেই 1 মাস বয়স থেকে আমায় মানুষ করেছে। আজকে এই তনিমা যেই নামটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা মিমিরই দেওয়া। আমার বাবা মার নাম মিলে তোতনের ত আর অনিমার নিমা দিয়ে তনিমা, এই নামটা মিমিরই দেওয়া। মানে বড় মাকে আমি মিমি বলি অ্যাকচুয়ালি। তো দিদিয়া বলতে মিমির মেয়ে, একমাত্র মেয়ে। তো মিমি আমায় ছোটো মেয়ে ভাবতো, যে অলওয়েজ ছোটো মেয়ে ভাবতো। জেঠু মারা যাওয়ার প্রায় অনেক বছর পরে মিমি জেঠুর চাকরিটা পায়, ইলেকট্রিক অফিসে চাকরি পায়। ছোটো থেকেই আমি সেখানে যেতাম, সবাই আমায় চেনে, ভাবতো ছোটো মেয়ে হয়ে। আমার মা বাবাও আছে, আমার দাদাও রয়েছে, বাট আমি মিমির কাছে ছোটো থেকেই থাকতাম, মানে একদম ছোট বয়স থেকেই। মা ছাড়াও আমি থাকতে পারতাম, কারণ সে আমার দ্বিতীয় মা, সেই জায়গাটা তৈরি করেছিল। তো হয়তো ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে যদি বলতে শুরু করি কখনো। তোমরা যদি সব গল্প শুনতে চাও, আমি হয়তো একে একে আনতে পারি বা নাও পারি, কারণ এটা তো আমার ব্লগিং চ্যানেল নয়। তো আমি যতটা পারছি তোমাদেরকে, মানে আমি আসলে ইটিং শোটা কিছুদিন বন্ধ রাখতে চাই, কারণ মন মেজাজের অবস্থা ভালো নেই। আর আমি একটা ট্রমায় আছি, হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমার ভেতরে যেটা চলছে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আমি মিমির কাছে ছোট থেকেই থাকি। আমার কলেজ এখানে, আমি পড়াশুনো করি, আমার লাস্ট ইয়ার এটা। আমার দিদিয়ার বিয়ে হয়েছে 2023-এ, এবার প্রায় 1.5 বছর হচ্ছে দিদির বিয়ের। দিদিও অনেক, মানে মিমি প্রচুর স্ট্রাগল করে দিদিয়াকে মানুষ করছে, মানে প্রচুর, মানে একজন অল্প বয়সে বিধবা হয়ে ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে। দিদিয়ার তখন হয়তো 6-7 বছর হতে পারে যখন জেঠু চলে গেছে। তো তখন থেকে, মানে সেখানেও ফ্যামিলিগত কিছু কারণের জন্য সেখান থেকে মিমি চলে আসে অন্য জায়গায়, মিমির বাপের বাড়ি, সেখানে চলে আসে। যাই হোক, সেখান থেকে একটা ফ্ল্যাট কেনে। তো সেখানে ভালোই চলছিল। হঠাৎ 2019-এ মিমির হার্ট অ্যাটাক হয়। তো তখন আমি ভীষণ ছোট, সবটা জানতাম না। দিদিয়াও ছোট ছিল, তাও মিমির ঠিক ছিল। তো ওষুধপত্র সবই চলতো। তারপরে মিমি ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিতে হলো এই কারণে যে মিমি 4 তলায় ওঠা একদমই বারণ, মানে ডাক্তার বলেছে যে 4 তলায় ওঠা যাবে না। দেন ওখান থেকে একটা ভাড়া বাড়িতে শিফট হলো, দেন একটা ফ্ল্যাটে শিফট হলো। সেই ফ্ল্যাটটা কিনতো, বাট সেটা ড্যাম বেরোলো যেহেতু, সেই জন্য ওটা কিনলো না। যাই হোক, বাদ দাও সেটা। তারপরে এখানে একটা ভাড়া বাড়িতে এলো, বাড়িটা ভীষণ সুন্দর। যাই হোক, তো সেখানে এলো, এসে ভালোই চলছিল। এপ্রিল মাসের দিকেই এসেছে। তো আমি সবসময় আসি মিমির কাছে, সব সময় বলতে প্রায় সব সময়। মানে মিমি এমন একজন আমার কাছে, যে প্রতিটা অকেশনে আমার বাড়ি থেকে জামা হোক বা না হোক,
আমার মিমি আমাকে 2-3টে জামা দিবেই, আমার দিদিয়ার জন্য কিছু কিনলে আমার জন্য কেনে, আমাকে এত ভালোবাসে সে, মানে এত ভালোবাসতো, মানে হয়তো কিছু মান অভিমান তো সবসময় থাকেই, সেগুলো হয়তো হতো যে আমি হয়তো মাঝে মধ্যে খোঁজ নিতে পারতাম না বা কিছু, ডিস্টেন্স বেশি না, 1 ঘন্টা আমি যেখানে থাকি সেখান থেকে মিমির বাড়ি, বাট সবসময়ই আসতাম। আমার বাবার খুব প্রিয় বৌদি আমার বড় মা, তো যিনি চলে গেছেন, আর এই ইয়ারটা আমাদের জন্য এতটাই বাজে, আমি 2024 সব সময় বলতাম যেন এই সালটা আমার জীবনে যেন না আসে। আমি অনেক কাছের মানুষ হারিয়েছি, তার থেকেও বেশি আমার কষ্টের যেটা আবার এতটাই কাছে, এতটাই কাছের যে কি বলবো, যে মা আমার দ্বিতীয়, যাই হোক, তো তার যথারীতি আমি তার পাশেই ছিলাম যেদিন আমার সামনেই সে চলে গেল। দিদিয়া গেছিল শ্বশুরবাড়ি বর্ধমান, তো সেখানে গেছিল। তো ও যখন যেত, মানে ওর চাকরিও এখানেই, বাট ওকে যেহেতু জামাইবাবু এখানেই চাকরি করতো আগে, দেন ওখানে ট্রান্সফার নিয়ে গেছে, কারণ ওখানেও জামাইবাবুর মা একা, তার মানে জামাইবাবুর বাবা 2022-এ চলে গেছে। তো তারপরে জামাইবাবু ওখানে যেহেতু মায়েরও হাঁটু ব্যথা এইসবের প্রবলেম, তো সেখানে চলে গেছে, যার জন্য তো দিদিয়া প্রায় মাসে যেত 3-4 দিন হোক এরকম। তো আমি তখন এসে থাকতাম, বা মিমি যেত মিমির বাপের বাড়িতে থাকতে, সেখানে মিমির ভাস্তা ভাস্তি রয়েছে, তো সেখানে গিয়ে থাকতো। মিমি আসলে একা থাকতে পারতো না কোনোদিনও, বলতো যে একা আমি থাকতে পারবো না, মানে আমার একা থাকলে ডিপ্রেশন হয়, মানে একা, মানে হই হুল্লোড় পছন্দ করতো, যেখানে আসলে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছিল, তারপরে বাবা দাদা সবাইকে, বৌদি এসব, মানে সবাই অল্প বয়সেই মিমির মারা গিয়েছিল, তো সেগুলো দাদাকে ভীষণ ভালোবাসতো, সেও খুব তাড়াতাড়ি, মানে মিমির সব মানে তাড়াতাড়ি চলে গিয়েছিল ফ্যামিলি মেম্বারগুলো, আজ থাকার মধ্যে ভাস্তাবু আর ভাস্তা রয়েছে। তো আমাকে একদম ছোট থেকে মেয়ের মতোই মানুষ করছে, তো একদম কোলে পিঠে যাকে বলে, মানে আমি কি বলছি না বলছি নিজেও জানি না কোনটার পর কোনটা বলছি। আমি এখানে এসেছিলাম 20 ডিসেম্বর, প্রত্যেকবারই আসি, মানে সবসময় থাকি। তো ও যেহেতু গিয়েছিল 21 ডিসেম্বর দিদিয়া বর্ধমান গেল, তো আমি 20 ডিসেম্বর থেকে আছি। তো আমি ভেবেছিলাম 27 ডিসেম্বর চলে যাবো, যেহেতু বছরের শেষ, তো ওই জন্য আমি আবার বাড়ি চলে যাবো ভেবেছিলাম। তো বাড়িতেও যেহেতু মা বাবা রয়েছে, মায়েরও ভীষণ পায়ে ব্যথা, আমি রোজ মালিশ করি। মিমিরও সাইটিকার ব্যথা, সাইটিকার এমন ব্যথা যেটা আগে কম ছিল, সেটা পরে গিয়ে, মানে মিমি বলতো যে এমন পাঠা কাটার যন্ত্রণা পায় যে মানে যেটা সহ্য করা যায় না বাবা, এটা কেউ সহ্য করতে পারে না। ঠাকুরকে বলতো যেন আমি যেন পড়লেই চলে যাই, আমি যেন কষ্ট না করতে হয়, এসব বলতো। কত কথা বলবে, এগুলো তো আর বলার নয় না, সব কথা তো আর বলা যায় না এসে সবটা। খুব কষ্ট পেয়েছে, মানে মিমির একদম জন্মের পর থেকে না সবটা স্ট্রাগেল মিমির মুখে শুনছি, কোনো দিন সুখ পায়নি। যাও একটু সুখের মুখ দেখতো, দিদিয়া চাকরি করতো বলে এটা ওটা কিনে দিত, মিমির হারানো কিছু জিনিস, হয়তো যেসব সোনাদানা বিক্রি করে দিদিয়াকে মানুষ করা বা এই করা, সেগুলোও দিদিয়া আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছিল ওর যতটা সম্ভব হয়। ও তো খুব একটা বেশি স্যালারি পেতো না, ওটা দিয়েই করতো। আর মিমি তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ছিল, জেঠুর জবটা পেয়েছিল, তো মিমি চলতো, মিমি যতটা পারতো ভালো মতোই চলছিল, যতটা পারা যায়। তো শুনতে পাচ্ছ কি না, পাশ দিয়ে যাচ্ছে, যাই হোক। তো এবার মিমি কোনোদিন অভাব কি বুঝতে দিত না আমাকে, দিদিয়াকে কোনোদিন বুঝতে দেয়নি। আমি যখনই আসি না কেন আমার জন্য মাছ মাংস খাওয়াবেই আমাকে, সেটা আমি মানে পাগল হয়ে যাবে, সেটা বাইরে থেকে আনুক বা বাড়িতে তৈরি করুক। এখন এমন অবস্থা হয়েছিল যে মিমি পূজা এত নিখুঁত পূজা করতো, সেটাও পারতো না, পায়ে এত অজস্র ব্যথা যে দাঁড়িয়ে থাকতে পারতো না। আমি সবটা করতাম, মিমি অফিস যাওয়ার সময়
10:15 মধ্যে সেই মিমিকে রেডি করে খাওয়ানো, কারণ দিদিয়া যেগুলো করতো আমিও সেগুলোই করতাম। দিদিয়াও রান্নাবাড়ি করতো, দিয়ে অফিস যেত, মিমিকে অফিস পাঠাতো। তো আমি তো রান্নাবাড়ি খুব একটা পারি না, কাজের মাসে রান্নাবাড়ি করতো। তো যাই হোক, আমিও রান্না তো ঠিক না, ওই জল খাবার করে মিমিকে ব্যাগ গুছিয়ে দেওয়া, সব কিছু করে মিমির একটা টোটো থাকতো, সেই টোটোটা নিতে আসতো, নিয়ে মিমি অফিস যেত। মিমি বলতো যখনই আমি অফিস করে আসি পাগুলো আরও ছিঁড়ে যায়, এই হয়, শরীর ভাল লাগে না। তো আমি আবার পাও টিপে দিতাম, মালিশ করে দিতাম। আমার তো মায়ের মতোই মা, আমার দ্বিতীয় মা। আমি 2024 সালটায় অনেক জনকে হারিয়েছি আমাদের ফ্যামিলির। আমার বড় মা মারা গিয়েছে, আমার জেঠু একটা মারা গিয়েছে, আমার পিসামশাই রিসেন্টলি মারা গেল, এই 24-এই সব একের পর এক। আমি মিমিরটা কখনো কল্পনা করিনি যে এইভাবে চলে যাবে। আমার বাবা ভীষণ ভেঙে পড়ছে এটাই, আমার দাদা, মা, সবার ভীষণ আঘাত লাগছে। বাবা কি করে বাবা নিজেকে ওভারকাম করবে জানি না, কারণ বাবারও হাই প্রেশার, তো বাবারও কি করে পারবে জানি না ঠিক। মায়েরও পায়ে ব্যথা। মিমি প্রচুর কষ্ট করছে আমি জানি। আমি যেই ঘরটায় বসে আছি এই ঘরটাতেই মিমি মারা গিয়েছে। তো আমি সেই দিন পাশেই শুয়েছি, দিদিয়া ছিল না। দিদিয়া সেদিন 25শে ডিসেম্বর সন্ধ্যায় আসতো ওই ট্রেনে, ওই ওখান থেকে সকাল 10টা নাগাদ ট্রেনে উঠলে এখানে 6টা নাগাদ নেমে যায়, এরকম সন্ধ্যে 6টা নাগাদ। তো এবার আমি যথারীতি যেমন রোজ খাওয়া দাওয়া হয়, তো আগের দিন 24 তারিখ আমরা ক্রিসমাসের জন্য সব কিছু কিনেছি। মিমি ছানার পায়েস, পাউরুটি খাওয়ার ইচ্ছে হয়েছিল, খেয়েছো, কারণ ওই দিন খাবারটা একটু কাজের মাসিটা লবণ পোড়া রান্না করছিল। তো আমি আবার বাইরে ছিলাম বলে মিমি বলছিল বাইরে কিছু খেয়ে নে, তো আমি খেয়েও নিয়েছিলাম বাইরে। তো দিয়ে মিমি ওখান থেকে মানে ওখানে ক্যান্টিন থেকে একটা আলুর তরকারি খেয়েছিল, শুকনো লঙ্কা দেওয়া। মিমি শুকনো লঙ্কা খেতে পারতো না। তো ওই দিন ওষুধপত্র এত চলতো তো হার্টের, প্রচুর ওষুধ, তো যার জন্য ওটা একটু খেয়ে নিয়ে ওষুধপত্র খেয়েছিল। তারপরে তো সন্ধ্যায় আমরা রোজই প্রায় ঘুরি টোটো করে, তো ঘুরে টুরে কিনলাম। তারপরে মিমি আমাদের জন্য 2টো প্যান্ট কিনে দিল ক্রিসমাস উপলক্ষে, যে পরার জন্য। তারপরে ক্রিসমাস ট্রি, এইসব অনেক কিছু কিনে টিনে আমরা বাড়ি আসছি। দিয়ে মিমি বলছে যে দিদিরা আসবে, তারপরে আমরা সব কিছু সাজাবো টাজাবো, তারপরে আমরা এখানে চার্চে যাব, এগুলো সব বলছে। তো তারপরে ছানার পায়েস, পাউরুটি খেলো, চা খেতে খুব ভালোবাসতো। তো দুবেলা মানে অনেকবার চা খেত, সকাল দুপুর লাল চাটা খুব খেত, চিনিও কম খেত। সুগার ছিল না, বাট চিনিও কম খেত। মিমির থাইরয়েড এইসব ছিল, হার্টের প্রবলেম ছিল। হার্টের প্রবলেমটা মিমির অনেকটাই ছিল, কিন্তু সেটা দিদিয়া বলতো না মিমিকে, কারণ সেটা আরও ডিপ্রেসড হয়ে হয়তো তখন আরও হয় না যে অনেক রোগ ধরে যাবে বা কিছু, তো বলেনি। তো ওষুধপত্র ভালোই চলতো, মানে একদম যেমন চলে। আর মিমির ভীষণ গ্যাসের প্রবলেম ছিল, খুব উটকি পারতো, মানে বমি হতো না, বাট এত উটকি পারতে মানে খুব কষ্ট হতো। তো গ্যাসের খুব প্রবলেম ছিল, ওষুধও দেওয়া হতো। মিমি সব রকম ওষুধ যেহেতু হার্টের জন্য খেতে পারবে না, তো হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হতো মিমির। তারপরে মিমির প্রমোশনের আসছিল মাঝখানে, প্রমোশনের জন্য, তো সেখানে রিটেন পরীক্ষা দিয়ে আসছে কলকাতায়, রিটেন পাস করেছে। কম্পিউটার টেস্টে গেছিলো, সেটাতেও পাস করছে। তারপরে ভাইবা ছিল, সেটা আর দিতে পারলো না। তো মিমির বেশি বয়স না, 54 ইয়ার্স ওল্ড হলো 10 ডিসেম্বর। দিদিয়ার 9 ডিসেম্বর বার্থডে, মিমির 10 ডিসেম্বর বার্থডে, প্রত্যেকটাতেই আমি ছিলাম। তো 24 ডিসেম্বর, যাই হোক ওগুলো বাদ দাও। তো 24 ডিসেম্বর আমি আবার মিমিকে পাউরুটি ছানার পায়েস দিলাম। মিমি বললো যে তুমি খাবা না? আমি বলছি যে না মিমি, আমি এখন খাবো না, কালকে খাবো ছানার পায়েসটা। তো বলছে ঠিক আছে বাবা, তুমি তাহলে রেখে দাও। তো আমি আবার রেখে দিয়েছি। তো তারপরে মিমিকে বললাম কি পনিরগুলো ছিল তো আসলে ওগুলো নষ্ট হবে লবণ পোড়া। তা মিমিকে বললাম যে তাহলে আমি ভাত ভাজা করি। তো ভাত ভাজা করছিলাম, আমি বুঝতে পারছি না কি সেটাই কি বেশি ক্ষতি করলো, যে গ্যাস হয়েছিল বলে। মানে আমি তো এইসব কোনোদিনও দেখিনি, হার্টের পেশেন্টের মানে কেমন হয় ওইসব, সকালে তো ওইসব সিমটমগুলো দেখছিলাম। যাই হোক, তো তারপরে ভাত ভাজা একটু খেয়ে নিয়ে মালিশ টালিশ করলাম, সবাইকে মেরি ক্রিসমাস উইশও করলো। 12টা তখন বাজে। দিয়ে ভোরবেলা, মানে মিমির ভোরবেলা এসে বাথরুম করতে যেত, তো এসে নিয়ে যখন শুতো
তো ঠান্ডা জল, যেহেতু ট্যাঙ্কির জল খুব ঠান্ডা এখন, তো এবার ঠান্ডা জলগুলো পায়ে দিলে মিমির ভীষণ ঠান্ডা লাগতো। তো ঠান্ডা লাগতো মানে ভীষণই ঠান্ডা লাগতো, যে খুব কাঁপতো, একটা কম্বল না আরেকটা কম্বল চাপিয়ে দেওয়া হতো, সেটা রোজই। তারপরে তো উটকি পারতোই, ওটা গ্যাসের প্রবলেম, তো উটকি পারতোই। তো আমায় বলছে কি মিমি যে আমার ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। তা আমি বলছি আচ্ছা, আর কেউ নেই এখানে, মানে উপরে যিনি মালকানি থাকেন সেও কলকাতা গেছিলো, আর উপরে তার বয়স্ক মা আর একজন কাজের লোক ছিল। তো ভীষণ ঠান্ডা লাগছে, ওটা রোজই লাগে, যেহেতু আমি ওই জন্য আর কি বলবো আমি ঠিক বুঝতে পারিনি। তো মিমিকে আমি ওরকম দিয়ে দিয়েছিলাম ঢাকা টাকা। তারপর বলে হট ব্যাগটা গরম করে দে। আগের দিন আমি মালিশ করে মিমি 1টার সময় শুয়েছি, মানে 25 তারিখ 12টার পরের কথা বলছি। 1টায় শুলাম, 2:30 অবধি আমি প্রায় জেগে, মিমি উসকুস করছে, এই দিক ওই দিক করছে, যেটা রোজই করে ওইভাবে। আসলে পায়ে তো ভীষণ ব্যথা থাকতো, আর কাশিও হয়েছিল অনেক দিন ধরে। ওইসবের ওষুধ খেতে পারতো না, যেহেতু হার্টের পেশেন্ট। তো এবার ডাক্তারের চেক আপ ছিল জানুয়ারিতে, তার আগে 2022-এ জল বার করা হয়েছে, লাঞ্চে জল হয়েছিল বলে। তারপরেও খুব ভালো ছিল। তারপরে একবার মাথা ঘোরা কী সব হয়েছিল, সেই সময় আমি ছিলাম, দিদিয়া শ্বশুর বাড়ি ছিল, সেই সময়ও আমি সুস্থ করছি, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এখানে নিয়ে যাওয়া, নিয়ে মিমি ভালো ছিল, যাই হোক ভালো ছিল। তো তারপরে ভোরবেলা থেকে বলছে ভীষণ ঠান্ডা লাগছে, তখন ভোর 5:30 আমায় যখন ওরকম শুরু হয়েছে। তো তারপরে আমায় হট ব্যাগ গরম করে আমি করে দিলাম, কষকষা গরম করে দিলাম, দিয়ে দিল। তারপরে আমি 2টো ঢাকা দিলাম কম্বল। তো তারপরে মিমি বললো যে আবার গরম করে দে। তো আমি আবার গরম করে দিলাম হট ব্যাগটা, দিয়ে বলে আমাকে না একটু গরম জল আন, যদি আমার শরীরটা গরম হয়। তো আমি আবার গরম জল করে আনলাম, উষ্ণ গরম জল। তো দিয়ে বলল যে বাবা উষ্ণ গরম জলে হচ্ছে না, তুমি একটু কষকষা গরম জল করে আনো, যেটা আমার শরীরটা আরও গরম হয়, তো চায়ের মতো। তো আমি ওটাই করলাম, একটু খেলেও রাখলো এখানে। আমি বললাম কি নিচে নামিয়ে রাখি, না 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 নিচে নামাতে হবে না। তারপরে না বসে আছে, দিয়ে ঢাকা টাকা সব জড়িয়ে দিলাম। তারপরে আমি পাশে শুলাম, দিয়ে না একটা মানে কাশি হচ্ছে, যেহেতু কাশি হয়েছিল। আমি বলছি মিমি তোমাকে না একটা ভালো ডাক্তার দেখাতে হবে। দিদিয়া ওই দিনই সন্ধ্যায় আসবে, 25 তারিখ, মানে এই যে 25 তারিখ। সবার এত চারিদিকে আনন্দ, পিকনিক, গান বাজনা বাজছে। আমরা যেই জায়গাটায় থাকি এইটা প্রপার এলাকা, বাট আশেপাশের লোককে যাও তেমন চিনি না, কারণ কয়েক মাস হলে এসেছি এখানে, তো ভাড়া। তো মিমি এসেছে, আমার বাড়ি তো এখান থেকে 1 hour ডিস্টেন্সে, আমি সেখানে থাকি, আবার এখানেও আসি মিমির সাথে দেখা করতে। পড়াশোনাও আমার এখানে, সবই এখানে। তো এখানে আমি থাকি, দিদিয়া চলে গেলে আমি থাকি যখন শ্বশুর বাড়ি যায়। দিয়ে তারপরে আমি মিমিকে ওরকম বললাম যে ডাক্তার দেখাতে হবে। মিমি তো কিছু বললো না। তারপরে কাজ ছিল, উটকি পারছে, বললাম জোয়ান খাবা, বললো যে কিছুই বললো না। তারপরে বললো কি যে খালি বলছে গলা শুকিয়ে যাচ্ছে। তার মানে মিমি জল খাও, কারণ এতটাই গ্যাস হয়েছিল, আমি ভাবছি গ্যাস হয়েছে। তো তারপরে হুট করে আমাকে বলছে যে আমি বসে আছি, দিয়ে চাল আবার দিয়েছিলাম হট ব্যাগটা, আবার তার আগে বলেছিল মোজা পরিয়ে দিতে, সেটাও পরিয়েছিলাম। তারপরে আমায় বললো কি দেখ ঘেমে গেল, ভীষণ ঘেমে গেল, দিয়ে এরকমভাবে দেখিয়ে বললো কি বাবা আমি ভীষণ ঘামছি তাই না, দিয়ে বলে কি ফ্যানটা ছাড়। আমি আবার ফ্যান ছাড়লাম, ছেড়ে মিমি ফ্যান যখন ছাড়ছি, তখন ফ্যান যখন ছেড়েছি তখন বলে কি আমার ভীষণ গরম লাগছে, এগুলো সব খুলে দিল, ঢাকা মাকা সব সরিয়ে দিল, দিয়ে একটা বিকট কাশি, যে আমি এগুলো কোনোদিনও দেখিনি। বিকট কাশি কেসে যখন চোখ মুখ উল্টে দিয়ে এইসব দিয়ে লালা ঝুলা পড়ছে। তো আমি তখন দিদিয়াকে ফোন করছি, ফোন করে নিয়ে বাড়িতে ফোন করেছি। দাদা বলছে যে হ্যাঁ অ্যাম্বুলেন্সে ফোন কর, কি করছিস, আমি কিচ্ছু বুঝছি না, আমার বয়সটাও বেশি না, সবে 20, আমি এইসব কোনোদিনও দেখিনি এই রোগ। তো এবার আমি যথারীতি সবাইকে ফোন করছি, তো তারা অ্যাম্বুলেন্স ফোন করছে, অ্যাম্বুলেন্সও পায়নি। দিয়ে দিদিয়ার অফিসে, হেলথ অফিসে যেহেতু থাকে, একজনের গাড়ি ভাড়া পায়, গাড়ি ভাড়া করছে, কিন্তু তো ওই কথা বলতে বলতে দিদিয়া যখন ভিডিও কল করছে, মিমি দেখি উল্টে গিয়ে ঘর আওয়াজ করছে। তখন সোজা করেছি, কাঁদছি, তো দেখি জিভ বার করে দিয়েছে মিমি। তো উপর থেকে কাজের বউটা দৌড়ায় আসছে আমি কাঁদছিলাম বলে। তো মিমি তখন মিমিকে তেল মালিশ করছি, এরকম করছি, এরকম এরকম চারিদিকে হাত রাখছি, পা নাড়ছি, তেল মালিশ করছি, কিন্তু
তখন বুঝতে পারছি যে মনে হয় নেই, তাও একটা চেষ্টা যে যদি ফিরে পাওয়া যায় মিমিকে আবার। আমি আবার ওই সময় জিসাসকে গিয়ে বললাম, ঠাকুরকে, যে অন্তত একবার ফিরিয়ে এনো। এত মানুষটা আমার জন্য করছে, এত করে, মানে আমিও ভীষণ ভালোবাসি। আমি চেয়েছিলাম আমার এই ইউটিউব জার্নিটা যখন আরও বড় হবে তখন আমি মিমিকে এখান থেকেই কোনো কিছু একটা দিব, সেটা তো আর দিতে পারলাম না, ব্যর্থ হলাম। ওটা দিয়ে কোনো কারো সেবা হয়তো করব, অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম যাই হোক। তারপরে মিমিকে নিয়ে গেলাম সবাই মিলে। মিমির ভাস্তা ভাস্তিকে ফোন করছিলাম, তারা এখানেই থাকে, ডিস্টেন্স 20 মিনিট এরকম। তো তারা এলো, এসে নিয়ে গেছিলাম হাসপাতালে। ডাক্তার, আমি সব ওষুধপত্র নিয়ে গেছি যদি মিমি ফিরে আসে। তো দিয়ে যখন ডাক্তার হাসপাতালে নিয়ে গেলাম, দাদা বাবারা ওখান থেকে রওনা দিয়ে চলেও এসেছে সবাই। যখন ইসিজি করছে না, বলছে যদি একটু রেসপন্স পাই তবেই ট্রিটমেন্ট শুরু হবে। যখন ইসিজি করছে লম্বা লাইন আসছে, দিয়ে বলছে যে রেসপন্স পাওয়া যাচ্ছে না। যখন স্ট্রেচারটা নিয়ে বাইরে বার করে দিল মিমিকে, ভাবতে পারিনি যে, আমি ভাবছিলাম মিমি আমার বিয়ে দেখবে, এইসব বাবারও কল্পনা ছিল, আমারও ছিল। কিন্তু স্ট্রেচার শুদ্ধ যখন বার করে দিল, এত ভালোবাসতো মানুষটা আমাকে, আমি কাউকে ফিলিংসটা বোঝাতে পারি না, যে আমার সামনেই চলে গেল। দিদিয়াকে তো স্ট্রং রাখতেই হবে। দিদিয়ারও তো বয়সটা বেশি না, 26 বছর বয়স। বাবাকে ছোটবেলা হারানোর পর মাকে এইভাবে হারালো। ওরও তো কেউ নেই, বড় মা জেঠু যাও আছে, যাই হোক। তো তা ওগুলো ফ্যামিলিগত ব্যাপারে যাচ্ছি না। তো যাই হোক, আমাদের ভীষণ ভালোবাসতো। তো সেটাতে আমরা এতটাই ভাঙছি, সবার শরীর প্রায়, আমার বুক ধড়পড় করে, বুক ব্যথা করে। আমি এখন কাঁদতেও পারছি না, এমন হয়েছে ট্রমার মধ্যে আছে। মিমি আছে, মিমি অফিস গেছে, মিমিকে আনতে যাব, মিমি ওষুধ খাবে কখন, চা করব কখন, একটা শিডিউল। আর মেন কথা, হাত পা মিমির আমার অবগত। তখন শ্মশান নিয়ে গেলাম, ওই সব মিমিকে দেখলাম, চুল্লিতে ঢুকিয়ে দিল, মিমির গায়ে ওইভাবে ঢপ করে আগুন ধরে গেল। এইসব সব মেনে নেওয়ার নয়। খুব ভালোবাসি তো মিমিকে, ভীষণই ভালোবাসি। আমি যা চাইলাম সেগুলো কোনোদিনই হচ্ছে না। আমি চেয়েছিলাম যে মিমিকে অনেক কিছু দেব, সেগুলো তো হলো না, আর তো ফিরে আসবেও না। দেখি কি করি এখন। আমাদের তো ওষুধ চলছে, যাই হোক। তো ওগুলো ভালো লাগছে না বলতে, কিন্তু কি করব, তোমরা ফ্যামিলি মেম্বার ভিডিও না পেলে ভাববে যে কি হয়েছে না হয়েছে। তো মিমিকে এইভাবে চলে যেতে দেখে সবার যেটা আঘাত লেগেছে, আমার প্রায় সিদ্ধারা ভেঙেই গেছে। 2024-এ আমি এরকম এক্সপেক্ট করিনি এত কাছের মানুষকে হারাবো। আমি বলতাম মিমি বিয়ে দেখে হারাবা, বলতো না বাবা হয়তো দেখে যেতে পারবো না। খুব 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 চলে যাওয়ার কথা বলতো বারবার। যখন বলতাম, বলি কি এত যন্ত্রণা পায়ের সহ্য হয় না, এই না ওই না, চলে গেল ছেড়ে। কিন্তু যাই হোক, যেখানে গেছে ভালো থাকুক, আমি চাই ভালো থাকুক। কারণ এত কষ্ট করছে সেই মানুষটা, যেন এরপর যেখানেই জন্মগ্রহণ করে যেন ভালো একটা ঘরে করে, যেন কোনো স্ট্রাগল না হয়, খুব ভালো থাকে। আমি জানি আমাকে দেখলে খুব কষ্ট পাচ্ছে, কারণ আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো। আর মিমি আমাকে ভীষণ ভালোবাসে, দিদিয়া আমাকে প্রাণ ভাবে। আমাকে না দেখতে পেলে কয়েক মাস ছটপট করতো যেই মানুষটা, সেই মানুষটা আমাকে আর ডাকবে না। দিদিও এখান থেকে শিফট হয়ে যাবে, আর 1 মাস পর বর্ধমানে ওকে নিয়ে চলে যাবে জামাইবাবু, কারণ ও ওখানে কোথায় থাকবে। তো সেখানে হয়তো যেতে হবে, কিন্তু এখানে আমার পড়াশোনা কিন্তু সব কিছু, বাট এখানে আমি আর আসতে পারবো না। এগুলা ভাবলে বুকে চাপ ধরে যায়, জানি না পরবর্তীতে কোন রোগ আমার হবে। কারণ এটা আমি অনেক সময় কাঁদতে পারছি না, বুক ভার হয়ে যাচ্ছে, বুকে ব্যথা করছে।
করবো, আর নেই যখন চলেই গেছে। আসবো আমি আমার প্রফেশনে এটা আবার ফিরে, কিন্তু একটু টাইম লাগবে। চলে তো আসবোই, কি করব, মিমির জন্য তো কিছু করতে হবে। বলেছিল আমি অনেক দূর যাব, আমি অনেক দূর যাব পড়াশোনা নিয়ে, অনেক কিছু করব, এই ইউটিউবটাকে কোনো দিন না ছাড়বো না। তোমরাই বলো, কোনোদিনও তো ফিরে আসবে না, আমাকে একবারের তরেও ডাকবে না বাবা তোকে দেখার জন্য। মনটা কেমন করছে, কোনো কিছু তো আর বলবে না, একটা বারের তরেও বলবে না বাবা এটা তোর জন্য কিনছি, ওটা করছি, কোনো কিছুই তো করবে না। জানি এই ভিডিওটা ছাড়ার পরে দিদিয়া যদি দেখে বা, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করাটা জরুরি, তোমরা ফ্যামিলি মেম্বার। তো এই ভিডিওটা আমি অনেক অনেক কথা চাইলেই শেয়ার করতে পারি, কিন্তু এত বড় ছেড়ে কি করব, এত বড় সবাই শুনতে চেলেও আমি তো বলার পরিস্থিতিতে নেই, তাও যতটা পারছি বললাম। আজকে 3 দিন আমি মিমিকে ছাড়া আছি, এই বাড়িতেই আছি যেখানে এরকম হয়েছে, কিন্তু আমি ট্রমায় আছি যে না, আছে 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 আমাদের মাঝেই আছে, কিন্তু আছে মানি সব জিনিসই মিমির, এটা মিমির চাদর, এটা মিমি দিচ্ছে, এটা মিমির নাইটি, সবই তো মিমির, কিন্তু এটা হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি। ভালো লাগে না এইসব, কেন যে হয়ে গেল। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা ভালো থেকো সবাই, তোমাদের বছর শুভ হোক, আমার জন্য তো অশুভ, আমি চাইও না আমার বছর শুভ হতে, মানে শুভ চাইও না, কোনো কিছুই চাই না। তো তোমরা ভালো থেকো, আমি যতটা পারবো হয়তো কামব্যাক করার চেষ্টা করব, জানি না কবে পারবো, কিন্তু করতে হবে, কারণ মিমির সব স্বপ্নগুলো আমি পূরণ করব, আমাকে নিয়ে যেগুলো ভেবেছে করব। ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে আবার যদি ভালো থাকি, আর যদি কোনো রোগ হয়ে যায় তবে তো আর এই জার্নিটায় আসবো না, যতটা পারা যায় আসার চেষ্টা করব। তোমরা যদি শুনতে চাও মিমি আমাকে মানে আর কি মিমিকে নিয়ে বলবো, যতটা পেরেছি বলেছি, আর কি করব, সেই মানুষটা নিয়ে আমি তো ব্লগ করি না, আজকে যদি ব্লগ করতাম মিমিকে দেখাতে পারতাম, ছবি অ্যাটাচ করে দিব কখনো, মানে এত ভালোবাসতো, পাশে থাকলে নিয়ে হয়তো বসে গল্প করতাম। দেখবে আমার দীঘার একটা ব্লগ আছে, ওখানে আমার মিমি আছে, এখানে মিমি মিমি বলছি যাকে, ভীষণ বুক ব্যথা করে আমার। ঠিক আছে, রাখছি তবে, আর বলতে ভালো লাগছে না এত কথা, রাখছি।